তীব্র তাপ প্রবাহে আবারও 3 দিনে হিট অ্যালার্ট জারি। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। কাল খুলছে প্রাথমিক বিদ্যালয়। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারে 3 জনের মৃত্যু। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত 2। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাহিম সংবাদ। তীব্র তাপ প্রবাহে ক্রমশ স্থবির হয়ে পড়ছে জনজীবন। চলতি মাসে এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এই অবস্থার কারণে আবারও 3 দিনে হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তখন কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ অপুর রিপোর্ট। চলতি বছরের 31 মার্চ থেকে এ পর্যন্ত টানা তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। 1948 সাল থেকে 75 বছরের ইতিহাসে এই প্রথম তাপের তীব্রতা দীর্ঘস্থায়ী হয়েছে। এর আগে 2019 সালে টানা 23 দিন সর্বোচ্চ তাপপ্রবাহে পড়েছিল পুরো দেশ। যদিও গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেড়ে চলেছে গরমজনিত রোগীর সংখ্যা। জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতাল চত্বরে আগত রোগীদের ভিড় ছিল চোখে পড়া মতো। প্রচন্ড গরমে তাদের অবস্থা হাঁসফাঁস। প্রচন্ড গরমে আমি একটা রোগী ঘামার পরে বুকে জমা শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে। এই গরমের জন্য তো শ্বাসকষ্ট তার বেশি হচ্ছে, এই জন্য দেখেন আসছে বক্ষব্যাধি চিকিৎসা নিতে। প্রচন্ড গরম নিয়ে কি বলছেন এই চিকিৎসক, আর পরামর্শ বা দিলেন কি? অল্প গরম বা ইয়াতেই আপনার আক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের সিমটমগুলো বেড়ে যাচ্ছে, কাশি বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে। এই গরম থেকে বাঁচার আসলে একটাই উপায়, সেটা হচ্ছে যে অত্যন্ত প্রয়োজন ছাড়া আপনারা রোদের মধ্যে ঘরের বাইরে বের হবেন না। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছেন তীব্র তাপদাহের কারণে ষষ্ঠ বুলেটিনে আবারও 3 দিনের হিটওয়েভ অ্যালার্ট জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপদাহ যে চলমান থাকবে এটা আপনার মে মাসের প্রথম দিক পর্যন্ত থাকবে। নতুন করে আবার হিটওয়েভ শুরু হবে এবং সেক্ষেত্রে নর্মালি হিটওয়েভ যেটা হয় আপনার 5 থেকে 7 দিন। যে হিটওয়েভ সতর্কবার্তা যেটা ছিল এটা পঞ্চম দাহ দিলেন। দাবদাহের পর আগাম স্বস্তির বার্তাও। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত ভোলার জনজীবন। বাড়ছে বিভিন্ন রোগবালাই। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ফলে চাপ বেড়েছে ভোলার 250 শয্যা হাসপাতালে। বাড়তি রোগীর চাপে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে অনেক রোগী ছুটছেন অন্যত্র। অন্যদিকে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 250 শয্যা হাসপাতালের 2টি ভবন থাকলেও রোগীদের অতিরিক্ত চাপে বেড ফুরিয়ে অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। এই চিত্র ভোলা সদর হাসপাতালের। গত 3 সপ্তাহ ধরে গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরের আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে। 250 শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি রয়েছে দ্বিগুণ রোগী। ফলে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না অনেকেই। গরিব বাচ্চারা যারা সবকিছু পায় হাসপাতাল থেকে কিছুই পায় না, সব বাইরে থেকে কিনতে হয়। কেন কিনতে হইব? থেকে কিছুই পাইনি, সব বাইরেতে আমরা কিনে আনছি। গরিব করছে সকালে ডোজটা দিতে পারেনি, সকালে ডোজ দিছি দুপুর বেলা, তাহলে এটা কি সমস্যা না? রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও অপরিষ্কার পরিবেশে চলছে কার্যক্রম। ফলে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এখানে রিপোর্টের ব্যবস্থা নাই, আমার বাইরে যাওয়া করাইতাম। বাড়ি থেকে করানোর পরে ওনার কাছে আবার আসি, উনি বলছে আমার টাইম নেই, টাইম শেষ। আমার নাতি একটারে অসুস্থ, পাতলা পায়খানা, যেমন জ্বর, বড় ডাক্তার কাল রাত্র আইয়ে না, সকালও আইয়ে না, অনও আইয়ে না। অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে তারা চেষ্টা করছে রোগীদের সঠিক চিকিৎসা প্রদানে। আজকে যেমন 390 জন রোগী ভর্তি আছে, তো বাড়তি রোগীকে আমরা সেবা দিতে গিয়ে কখনো কখনো কিছু রুটিন ওষুধও সাময়িক সময়ের জন্য কমে যায়। আমরা চেষ্টা করি দ্রুত সেটি আমাদের অন্যান্য খাত থেকে উপযোজন করে সেটি সংগ্রহ করার জন্য এবং
আমরা সেবা চালিয়ে নিই সেভাবেই। জেলায় এ পর্যন্ত ২,৪৯৪ জন ডায়রিয়া ও ২০৯ জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, আর নিউমোনিয়ায় মারা গেছে ৪ জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তীব্র তাপপ্রবাহের কারণে 7 দিনের ছুটি শেষে রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়, তবে কমিয়ে আনা হয়েছে ক্লাসের সময়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি এবং প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের মধ্যে রবিবার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, তবে প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। শনিবার তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দিক নির্দেশনায় বলা হয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণীর কার্যক্রম চালুর বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট 10:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী 28 এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠান খুলছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিক্ষণ ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। টানা কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গাজীপুরের রাজবাড়ী মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা পড়েছেন হাজারো মানুষ। সকালে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ নামাজে গাজীপুরের প্রায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় বৃষ্টির জন্য হাজারো মুসল্লি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। এদিকে বৃষ্টির জন্য কুমিল্লায় সালাতুল ইস্তিকার নামাজ আদায়। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লার জনজীবন। অসহনীয় গরম কমতে বৃষ্টির আশা আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। সকালে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। সকালে উপজেলা কুট্টাপাড়া শেখ রাসেল স্টেডিয়াম খেলার মাঠে দেশে চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় রহমতের বৃষ্টির জন্য সালাতুল ইস্তিখার নামাজ আদায় ও আল্লাহর কাছে দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা। চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের মাইক্রো স্ট্যান্ডে এ নামাজের আয়োজন করা হয়। এতে শত শত মুসল্লি অংশগ্রহণ করে। এই উপলক্ষে সকাল থেকে মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণী বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। তীব্র তাপ প্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে মুন্সিগঞ্জে টুঙ্গিবাড়ি উপজেলা অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার। তার প্রভাব পড়েছে প্রাণীকুল ও ফসলি জমিতে। ষষ্ঠীর বৃষ্টির আশায় দিন গুনছে সাধারণ মানুষ। সারা দেশে চলছে বৃষ্টির জন্য প্রার্থনা। সকালে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ আদায় শেষে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মেহেরপুর জেলা ইমাম সমিতি। নামাজ পরিচালনা করেন জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি শফিকুল ইসলাম। প্রচণ্ড তাপ প্রবাহে পুড়ছে দেশ। আকাশে মেঘের দেখা নেই। বৃষ্টিহীন চরম অস্বস্তিকর এক পরিস্থিতিতে গরম থেকে মুক্তির ও বৃষ্টির জন্য টাঙ্গাইলের ভুয়াপুরে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ভুয়াপুর গোবিন্দ দাসী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। পরে দোয়ায় অনাবৃষ্টি ও অসহ্য গরম থেকে মুক্তি এবং মহান আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজে বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশ নেয়। এদিকে বৃষ্টির কামনা জয়পুরহাটে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইস্তিসকার নামাজ আদায় করে প্রায় ঘণ্টা ব্যাপী বিশেষ মোনাজাত করা হয়। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ নামাজে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরীফ উদ্দিন।
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন থেকে রেহাই পেতে মাদারীপুরের শিবচরে হাজী শরীয়তুল্লাহর আস্থানা ঐতিহ্যবাহী বাহাদুরপুর ময়দানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় অনুষ্ঠিত নামাজে শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে অসহনীয় গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ, প্রখর রোদ আর তীব্র গরমে রংপুরের পীরগাছায় তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সকালে পীরগাছা JN সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ইস্তেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নিয়মকানুন বলেন, এরপর 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে আল্লাহর কাছে তীব্র তাপদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। দেশ জুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র এই গরম থেকে রক্ষা পেতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরের টেংরি ও পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে ইস্তেসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে আলেম উলামায়ের উদ্যোগে মধুপুর উপজেলা পিরোজপুর বাজার ঈদগাহ মাঠ ও টেংরি ঈদগাহ মাঠে ইস্তেসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তীব্র গরমে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড ও হিট স্ট্রোকে আক্রান্ত রোগী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বেশিরভাগই রয়েছে শিশু রোগীর সংখ্যা। বেড কম থাকায় এক বেডে একাধিক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে শতাধিক রোগী। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়া অনেক রোগীদের হাসপাতালে মেঝেতেই দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। সারা দেশে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে থেকে একটু স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে শরবত ও ঠান্ডার সুপেয় পানি বিতরণ করা হয়েছে। দুপুরে কালকিনিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ডাসার উপজেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ আবেদ আলী জীবনের উদ্যোগে পথচারী, দিনমজুর, রিকশা চালক থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের মাঝে এই ঠান্ডা শরবত ও সুপেয় পানি বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যুব রংপুর জেলা শাখার উদ্যোগে চলমান তীব্র তাপদাহে রংপুরে সর্বসাধারণের জন্য সুপেয় পানি, ছাতা, ক্যাপ, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর প্রেস ক্লাব এলাকায় জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাসের সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ। রাজধানী উত্তরায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বৃহত্তর উত্তরা থানা শাখার পক্ষ থেকে সামাজিক কাজের অংশ হিসেবে প্রায় 7,000 পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সকাল উত্তরা 11 নং সেক্টরে চৌরাস্তায় শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিনামূল্যে এই পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। অনুষ্ঠানে BCDS উত্তরা সভাপতি যুব নেতা ওয়াহিদুজ্জামান খান রুমন, সিনিয়র সহ সভাপতি মেয়র শরীফুল ইসলাম, মোশাররফ হোসেন জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদার সুলতানা। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বিভিন্ন উপজেলা প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এই সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক দেশের নির্বাচনী ব্যবস্থাটা আরো জোরদার হওয়াটা জরুরি। এই জন্য আপনারা ভোটে আসেন, ভোট দেন। বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারে 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়নের 4 নম্বর ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানায়, খেলার সময় শিশু সালমান বাড়ির পাশে একটি লেবু গাছে হাত দেয়। ওই লেবু গাছের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সালমান হাত দেওয়ার পর তাকে উদ্ধার করতে যায় বোন সাবরিনা। সে সময় সেও বিদ্যুতায়িত হয়। পরে 2 সন্তানকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মা সোনিয়া আক্তারও। পড়ে গেল ও ওখানেই। রাজশাহীর মোহনপুরে পুকুরের পানিতে ডুবে 5 বছরের 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলা জাহানাবাদ ইউনিয়নের খারতা গ্রামে ঘটনা ঘটে। মারা যাওয়া 2 শিশু হলে রজব আলী ও কেয়া খাতুন। স্থানীয়রা জানান, রজব আলী বাড়িতে বেড়াতে আসা তার খালাতো বোন কেয়া খাতুনের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে 2জন পাশের বাচ্চু হোসেনের নিজকৃত সরকারি পুকুরে পড়ে যায়। পরে শিশু দুটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ময়মনসিংহের সদরের আলালপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি যাত্রী এক নারী সহ 2 জন নিহত হয়েছে। গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মুন্সিগঞ্জ ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে 1 বছরের শিশু হুমায়রা আক্তারের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনে সড়কে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা ও মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোর ধাক্কা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমায়রা গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশু হুমায়রাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গণপরিবহনে আগুন, পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে রোববার ভোর 6টা থেকে 48 ঘণ্টা বৃহত্তর চট্টগ্রাম পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 90,000 ইউআই দিরহাম সহ সারজাগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এসব দিরহাম বাংলাদেশি 27 লাখ টাকা বা $23,684 সমান। গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই এর চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে আটক করা হয় বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের দ্রুত গতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে 16 ঘরে মহাসড়কে চলাচলরত যানবাহনে বিআরটিএ ও হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় মহাসড়কে অতিরিক্ত গতিতে চড়া যানবাহন চালকদের জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিআরটিআর চেয়ারম্যান অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান নেতৃত্বে বিআরটিআর এর সদর কার্যালয় আদালত 4 ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত অভিযান পরিচালনা করেন। চট্টগ্রামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের লোগো লাগানো ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বহরদারহাট এলাকায় HN ট্রেডার্স নামে একটি কাঠের গুদামে পাওয়া যায় অবৈধভাবে ভারত থেকে আনা চিনি। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপন সংবাদ পেয়ে 600 বস্তায় রাখা 60 টন চিনি জব্দ করেন। গুদামের মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 4 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 10-এর সহকারী পরিচালক MJ সোহেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন রবিউল মোল্লা, জাবেদ হাওলাদার, মোহাম্মদ তাসিন ও রবিউল মীর। এ সময় তাদের কাছ থেকে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও 3টি ছুরি উদ্ধার করা হয়। সাতক্ষীরা কালীগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো 400 কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আজাহার আলীর নেতৃত্বে উপজেলা কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো 400 কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়। পরে কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে জাতির পিতা 15 আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদদের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুল আলম উপস্থিত ছিলেন। দর্শক এবং আমাদের কৃষি বরগুনায় ভোজ্য তেলের বাড়তি চাহিদা পূরণে সূর্যমুখী হাইসান 36-এর শীর্ষক কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে বরগুনা সদর উপজেলা 10 নং নলটোনা ইউনিয়নের আজগরকাঠি এলাকায় বিজনেস ডাইরেক্টর সুধীর চন্দ্র নাথের সভাপতিত্বে SCIC কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড সূর্যমুখী বীজ হাইসান 36-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সময় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জুবায়ের হোসেন বাবলু। কুড়িগ্রামের রাজারহাটে 10 জন মৎস্য চাষিকে 14 কেজি করে 50,000 টাকার G3
রুই মাছের রেণু পোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় RDRS বাংলাদেশের মাধ্যমে এই রেণু পোনা মাছ চাষিদের হাতে তুলে দেওয়া হয়। উন্নত জাতের এই রুই পোনা বিক্রি করলে স্বাভাবিক রুই মাছের তুলনায় দ্বিগুণ মূল্য পাবে চাষিরা। চাঁদপুরে ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুন হয়েছে। নিহত মায়ের নাম রানু বেগম। ঘাতক ছেলে রাসেল পালানোর সময় তাকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় ছেলেকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেছে রানু বেগমের স্বামী আতর খান। হত্যাকাণ্ডের 5 ঘন্টা পর অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকে হত্যার দায় স্বীকার করেছে ছেলে রাসেল। মুন্সিগঞ্জের সদর উপজেলার রিকাবি বাজারে মাছের আড়ত থেকে তল্লাশি চালিয়ে 15 মণ ঝাটকা ও 3.5 মণ পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় ঝাটকা বিক্রির অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। সিনিয়ন উপজেলার মৎস্য কর্মকর্তা শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে বিভিন্ন মাছের দোকানে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় ঝাটকা ব্যবসায়ীরা। মামলা জটিলতা কাটিয়ে দীর্ঘ 13 বছর পর আগামীকাল ভোট হচ্ছে লক্ষ্মীপুরে 5টি ইউনিয়ন পরিষদে। দুপুর থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌঁছানো সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময় পুলিশ আনসার বাহিনীর পাশাপাশি র্যাব ও বিজিবির টিম নির্বাচনী এলাকাতে আইনশৃঙ্খলার কাজে সহায়তা করবে। নওগাঁ জেলা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নওগাঁ এহসান হজ গ্রুপ আয়োজনে 62 জন হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নামাজগড় গাউসিল আজম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তার, অতিরিক্ত জেলা দায়রা জজ মুখলেসুর রহমান বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে যৌথ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। মানিকগঞ্জে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেড বিহীন ড্রামের ভোজ্য তেল ক্রয় বিক্রয় বন্ধের দাবিতে জনসচেতনতামূলক মানববন্ধন ও জনসাধারণের মাঝে খাবার স্যালাইন পানি বিতরণ করা হয়েছে। দুপুরে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর অসহনীয় তীব্র গরমের কারণে সাধারণ মানুষ, রিকশা ও অটো চালকের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। নওগাঁয় 2 দিন ব্যাপী গণযোগাযোগ অধিদপ্তরে ইনোভেশন শোকেসিং এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 2 দিন ব্যাপী কর্মসূচি শেষে সমাপনী সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে মোট 25টি জেলা তথ্য অফিস থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্যে থেকে 1 জনকে শ্রেষ্ঠ সহ আরও 2 জনকে পুরস্কৃত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কিশোর গ্যাং মাদক নির্মূল, আইনশৃঙ্খলা বিষয়ক ও সার্বজনিক পেনশন স্কিম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে সংসদ সদস্য গোলাম দস্তগীর, গাজী বীর প্রতীক, নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সহ আরও অনেকে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরে বাইপাস তালতলি এলাকার সড়কের পাশে ফলজ, বনজ, ঔষধি জাতের চারা রোপণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাফওয়ান চৌধুরী, উপ কর্মসূচি পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ নাসিম উদ্দিন উপস্থিত থেকে চারা রোপণ করেন। কুড়িগ্রামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অভিনন্দন কনভেনশন সেন্টারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তী সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদ হাসান লোবান।
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সভাপতিত্বে সনাক সভাপতি শামিমা খান, সুইট জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, সাংবাদিক মুকুল রানা, ফজলে এলাহি মাকাম, শুভ্র মেহেদী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো 2023-24 শিক্ষাবর্ষে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ফরহাদ হোসেন, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ARM সুলাইমান ও ট্রেজারার অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষায় 4580 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল 93%। যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ 1431 উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলা আয়োজন করেছে। সকালে কলেজ মাঠে মেলার উদ্বোধন করে 55 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। এ সময় আর উপস্থিত ছিলেন 55 পদাতিক ডিভিশন এবং যশোর অঞ্চল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদের সহধর্মিনী খাদিজা হক চৌধুরী, ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নুসরাত আল নূর চৌধুরী সহ আরও অনেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী এবং 12 জন সংসদ সদস্য ও মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, জাতীয় সংসদে হুইপ সাইমন সরোয়ার কমল, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম সহ অন্যান্যরা। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি এলাকায় ভাওয়াল রিসোর্টের দখল করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার। সরকারি সদর উপজেলার নলজানি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিউল্লাহ। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চলছে 15 দিন ব্যাপী সুলতান মেলা। কলেজে সুলতান মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 2 শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রামীণ দৃশ্য, মেলা, মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন চিত্র রং তুলিতে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় দাস। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার